গল্পের সন্ধানে আপনাকে স্বাগত। আজকে শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার সিরিজের রহস্য অ্যাডভেঞ্চার অমাবস্যার রাত, ষষ্ঠ পর্ব। আচ্ছা, আপনারা কি আগের পর্বগুলো শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই গিয়ে একবার শুনে নেবেন। আগের পর্বে আমরা দেখেছিলাম মোহনলাল আর কুমার এক ভয়ঙ্কর রহস্যময় ঘরে মানুষের মাথার খুলি ও বাঘের পায়ের ছাপ দেখতে পায়। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা আসে যখন ভুলু ডাকাতদের দল গুলি চালায় আর তারা বাধ্য হয় খালে ঝাঁপ দিতে। কিন্তু ঠিক তখনই কুমার দেখে এক বিশাল কুমির তাদের দিকে এগিয়ে আসছে। তারপর অন্ধকার, সামনে দপদপ করে দুটুকরো আগুন জ্বলছে। সে দুটো কুমিরের চোখ না সাক্ষাৎ মৃত্যুর চোখ? ওপাশ থেকে মোহনলালের স্থির গম্ভীর অথচ দ্রুত কণ্ঠস্বর শোনা গেল, কুমারবাবু, টপ করে ডুব দিন, ডুব সাঁতার দিয়ে যতটা পারেন ভেসে যান, আবার ভেসে উঠে নিঃশ্বাস নিয়ে ডুব দিয়ে অন্যদিকে এগিয়ে যান। এইভাবে একবার ভেসে উঠে নিঃশ্বাস নিয়ে আবার ডুব দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলুন। মোহনলালের মুখের কথা শেষ হতে না হতেই সামনে আগুন চোখ দুটো নিভে গেল। কুমার বুঝল কুমির শিকার ধরবার জন্য ডুব দিল। সঙ্গে সঙ্গে সেও দিলে ডুব। নিঃশ্বাস বন্ধ করে জলের তলা দিয়ে ডান দিকে যতটা পারল সাঁতরে এগিয়ে গেল। তারপর ভেসে উঠে নিঃশ্বাস নিয়েই আবার ডুব দিয়ে ডান দিকে এগিয়ে গেল। এমনি করেই কুমার অনেকক্ষণ সাঁতার দিল। সঙ্গে সঙ্গে সে ভাবতে লাগলো, মোহনলাল বিপদেও কি অটল, কি তার স্থির বুদ্ধি। সামনে ভীষণ কুমির দেখে সে যখন ভয়ে ভেবড়ে পড়েছে, মোহনলালের মাথা তখন বিপদ থেকে মুক্তি লাভের উপায় চিন্তা করছে। মোহনলাল যে কৌশল তাকে শিখিয়ে দিল সেটা সেও জানতো, কিন্তু কুমিরের মুখে পড়ে তার কথা সে সেরফ ভুলে গিয়েছিল। কুমিররা লক্ষ্য স্থির করে জলের ওপরে ভেসে উঠেই তারপর ডুব দিয়ে ঠিক লক্ষ্যস্থলে গিয়ে শিকার ধরে। কিন্তু ইতিমধ্যে যাকে সে ধরবে সে যদি স্থান পরিবর্তন করে তাহলে কুমির তাকে আর ধরতে পারে না। খানিকক্ষণ পরেই কুমার দেখল যে সামনের দিকে দূরে দিনে ধপধপে আলো দেখা যাচ্ছে। তাহলে ওইটাই হচ্ছে সুড়ঙ্গের মুখ। কিন্তু পিছনে কালো জল তোলপাড় করে যে নির্দয় মৃত্যু তখনও এগিয়ে আসছে, তার কবল থেকে উদ্ধার পাবার জন্য তাকে তখনই আবার ডুব দিতে হলো। আলো দেখে খুশি হবার বা মোহনলালে খোঁজ নেবার অবসর কুমারের এখন নেই। সুড়ঙ্গ খাল শেষ হলো। কুমার বাইরের উজ্জ্বল সূর্যকিরণে এসে দেখল অদূরেই মোহনলালও নদীর ওপরে ভেসে উঠল। কুমার বুঝল খাল কেটে গায়ের কাজলা নদীর জলই এই প্রকাণ্ড সুড়ঙ্গের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। নিশ্চয়ই এসব হচ্ছে সেকালে ডাকাতদের কাণ্ড। পিছনে তাকিয়েই দেখল সেই একগুঁয়ে কুমিরটাও জলের ওপরে জেগে উঠল মোহনলালের খুব কাছেই। মোহনলাল ক্রুদ্ধ ও বিরক্ত স্বরে চেঁচিয়ে বলল, ভারী তো জ্বালালো দেখছি, এ আপদ যে কিছুতেই আমাদের সঙ্গ ছাড়তে চায় না। কুমির ও মোহনলাল আবার জলের তলায় অদৃশ্য হলো। এবারে কুমার আর ডুব দিল না, কারণ সে বুঝে নিল কুমিরের লক্ষণ এখন মোহনলালের দিকেই। মোহনলাল বলল, না, এ লুকোচুরি আর ভালো লাগছে না, দেখি এতেও বেটা ভয় পাই কিনা। বলেই সে কুমিরের চোখ টিপ করে উপরে উপরে তিনবার রিভলভার ছুঁড়ে স্যাঁত করে জলের তলায় নেমে গেল। সঙ্গে কুমিরও অদৃশ্য। রিভলভারের গুলিতে কুমির যে মরবে না কুমার তা জানতো। যত বড়ই জানোয়ারই হোক, সাত করে কেউ রিভলভারে গুলি হজম করতে চায় না। তাই এবার মোহনলাল ভেসে উঠবার পরও কুমিরটার ল্যাজের একটুখানি ডগা পর্যন্ত দেখা গেল না। মোহনলাল বলল, মানুষ খাবার চেষ্টা করলে যে সবসময় আরাম পাওয়া যায় না, কুমিরটা বোধ হয় তা বুঝতে পেরেছে। চলুন কুমারবাবু, আমরা ডাঙায় গিয়ে উঠি। ডাঙায় উঠে মোহনলাল বলল, এসেছিলাম পটলবাবুর সঙ্গে দেখা করতে, কিন্তু আপনি কি বলেন কুমারবাবু, এ অবস্থায় আমাদের কি আর কোনো ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাওয়া উচিত? কুমার বলল, পটলবাবুর সঙ্গে আর একদিন দেখা করলেই চলবে। আর সত্যি কথা বলতে কি, পটলবাবুর ওপরে আমার অত্যন্ত সন্দেহ হচ্ছে। কেন?
পটলবাবুর বাড়ির ভেতরে আজ যা দেখলুম তার সঙ্গে তার যে যোগ নেই, এটা কি বিশ্বাস করা যায়? না, বিশ্বাস করা যায় না, কিন্তু পটলবাবু তো অনায়াসেই বলতে পারেন যে এই সেকেলে প্রকাণ্ড অট্টালিকার ভাঙা ইটের রাশির ভেতরে কোনো মানুষ ভরসা করে এগোয় না। তিনি এবার মহলটাই মেরামত করে নিয়েছেন, এর ভেতরে তিনিও কোনোদিন ঢোকেননি। সুতরাং এর মধ্যে কি হচ্ছে না হচ্ছে তা তিনি কেমন করে জানবেন? তিনি বললেই আমরা কি মেনে নেব? অগত্যা না মেনে উপায় কি? আমাদের প্রমাণ কোথায়? বাড়ির ভাঙা মহলগুলো তো দিনরাতি খোলা পড়ে থাকে। বাইরের যে কোনো লোক যখন খুশি তার ভেতরে ঢুকতে পারে, যেমন আজ আমরা গিয়েছিলাম। অথচ পটলবাবু কিছুই টের পাননি। ডাকাত বা অন্য কোনো বদমাইশের দল কোনো অজানা গুপ্তপথ দিয়ে তার মধ্যে ঢুকে কখন কোথায় অজানা আস্তানা পাতে সে কথা তিনি কি করে জানবেন? ভাঙা বাড়ির ভেতরে যে বাঘের আড্ডা আছে এটাও তার পক্ষে জানা সম্ভব নয়। আর বুনো বাঘ যদি মানুষ ধরে খায় সেজন্য কেউ পটলবাবুর ঘাড়ে দোষ চাপাতে পারে না। আর এ হচ্ছে আশ্চর্য বুনো বাঘ, পোড়া বাড়িতে থাকে, তিথি নক্ষত্রের খবর রাখে, অমাবস্যার রাত না হলে তার খিদে পায় না, গয়না পরা স্ত্রীলোক ছাড়া আর কারোকে সে ধরে না, আবার সঙ্গে করে আনে ডাকাতের দল। কুমার সন্দেহপূর্ণ কণ্ঠে বলল, প্রতি অমাবস্যার রাতে এখানে এসে যে দেখা দেয় সে কি সত্যি সত্যি বাঘ না আর কিছু? আপনি তো সচক্ষেই বাঘটাকে দেখেছেন, আমিও দেখেছি। এই যে আসল বাঘই বটে, তারও প্রমাণ আজ পেয়েছি। পোড়াবাড়ির অন্ধকার গহ্বরে মানুষের হাড়ের স্তূপ তো দেখেছেন, যাদের রক্তমাংস গেছে বাঘের জঠরে। এই অভাগাদেরই হাড়ের রাশি সেখানে পড়ে রয়েছে। কুমার ভাবতে ভাবতে বলল, এ বাঘ কি মায়াবাঘ না এইসব ভুতুরে কাণ্ড? আমরা একেলের সভ্য লোক, ভূত তো কোন ছাড়, ভগবানকে আমরা উড়িয়ে দিতে পারলে বেঁচে যাই। কিন্তু থাক সে কথা, এখন আপনি কি করবেন? থানায় ফিরে যাব, কিন্তু সাবধান, আজ যা দেখেছেন থানার কারোর কাছে তা প্রকাশ করবেন না। অমাবস্যার রাতের রহস্য যদি জানতে চান তাহলে একেবারে মুখ বন্ধ করে রাখবেন। পুলিশের কাছে এখন কিছু জানালেই তারা বোকার মতো গোলমাল করে সব গুলিয়ে দেবে। আজ যা দেখলুম তাতে মনে হয় আপনি চুপচাপ থাকলে আসছে অমাবস্যাতেই সব রহস্যের কিনারা হয়ে যাবে। আজ আর এর বেশি কিছু বলবো না, নমস্কার। মোহনলাল তার বাড়ির দিকে চলে গেল। কুমার চিন্তিত মুখে থানার দিকে এগিয়ে চলল। আসার কাজ বরাবর এসেই সে দেখল চন্দ্রবাবু একদল পাহারাওয়ালা নিয়ে থানার ভেতর থেকে বেরিয়ে আসছেন। কুমারকে দেখেই তাড়াতাড়ি তার কাছে এসে বলে, এই যে কুমার, তোমার জন্য আমার বড় ভাবনা হয়েছিল। কেন চন্দ্রবাবু? আমি শুনলাম তুমি আর মোহনলাল নাকি নদীতে কুমিরের মুখে পড়েছ। এখন তোমাকে দেখে আমার সকল ভাবনা দূর হল। যাক, এই যাত্রা তাহলে তুমি বেঁচে গিয়েছো। এ যাত্রাকে অনেক যাত্রায় এমনি আমি বেঁচে গেছি, তবে একদিনের যাত্রায় মরণকে যে আর ফাঁকি দিতে পারবো না সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কুমিরটা কি মোহনলালের রিভলভারে গুলি খেয়ে পালিয়ে গেছে? গায়ে চারিদিকেই আমার গুপ্তচর আছে, এ কথা তো তুমি জানো, কিন্তু মোহনলাল কোথায়? তিনি বাড়ি দিকে গেছেন। তুমি থানায় গিয়ে ভিজে চোপড়গুলো বদলে ফেলো, ততক্ষণে আমি মোহনলালের বাড়িটা একবার ঘুরে আসি। কেন, সেখানে আবার কি দরকার? চন্দ্রবাবু এগুতে এগুতে বললেন, আমি মোহনলালকে গ্রেপ্তার করতে যাচ্ছি। চন্দ্রবাবু যাচ্ছেন মোহনলালকে গ্রেপ্তার করতে? কেন? তাড়াতাড়ি চন্দ্রবাবুর পেছনে ছুটে গিয়ে কুমার জিজ্ঞেস করলো, মোহনলাল বাবু কি করেছেন, আপনি তাকে গ্রেপ্তার করবেন কেন? চন্দ্রবাবু বললেন, তুমি তো জানো কুমার, মোহনলালের ওপরে প্রথম থেকেই আমার সন্দেহ আছে। কি সে কোথাকার লোক, এত বেড়াবার জায়গা থাকতে মানসপুরেই বা তার বেড়াতে আসবার শখ হলো কেন? এসব কিছুই আন্দাজ করবার উপায় নেই, তার সবই যেন রহস্যময়। আমার গুপ্তচর দেখেছে সে প্রায় নিশুতি রাতে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের ভেতরে
ঢুকে কোথায় অদৃশ্য হয়ে যায়। ভেবে দেখো, মানসপুরে সন্ধে হলে যখন সবাই দরজায় খিলেটে ভয়ে কাঁপতে থাকে, মোহনলাল তখন সুন্দরবনে ঝোপে ঝোপে ঘুরে বেড়ায়। তাই তো পটলবাবু সন্দেহ করেন যে মোহনলাল হচ্ছে ভুলো ডাকাতদেরই দলের লোক। কুমার বলল, কিন্তু এসব তো খালি সন্দেহের কথা। মোহনলাল বাবুকে গ্রেপ্তার করতে পারেন এমন কোনো প্রমাণ তো আপনি পাননি। এতদিন তা পাইনি বলে গ্রেপ্তার করিনি, তবে মোহনলাল যে সাংঘাতিক লোক এবারে সে প্রমাণ আমি পেয়েছি। প্রমাণ? কি প্রমাণ? চন্দ্রবাবু বললেন, আমার গুপ্তচর এসে কিছুদিন আগে খবর দিয়ে গিয়েছিল যে মোহনলালকে সে একটা রিভলভার সাফ করতে দেখেছে। জানো তো, রিভলভার ব্যবহার করলে লাইসেন্স নিতে হয়। আমি কলকাতায় তার করে জেনেছি যে মোহনলালের নামে কোনো রিভলভারের লাইসেন্স নেই। এই একটা কত বড় অপরাধ তা কি বুঝতে পারছো কুমার? লাইসেন্স নেই, মোহনলাল বাবু রিভলভার ব্যবহার করছে। আপাতত এই অপরাধেই আমি মোহনলালকে গ্রেপ্তার করতে যাচ্ছি। কুমার অবাক হয়ে ভাবতে লাগলো, তবে কি মোহনলাল সত্যি সত্যি দোষী? সে কি ডাকাত? মানুষ খুন করাই কি তার ব্যবসা? কিন্তু তাহলে অমাবস্যার রাতে রহস্য আবিষ্কার করবার জন্য তার এত বেশি আগ্রহ কেন? আর মোহনলাল যদি ডাকাতদেরই কেউ হয়, তবে পটলবাবুর ভাঙা বাড়ির ভিতরে গিয়ে ডাকাতদের দেখে ভয় পালিয়ে এলো কেন? এসব কি শুধু ছলনা, তার চোখে ধুলো দেওয়ার চেষ্টা? এমনি সব কথা ভাবতে ভাবতে চন্দ্রবাবু ও পাহারাওয়ালাদের সঙ্গে সঙ্গে কুমার এগিয়ে চলল এবং মোহনলালের বাড়ির সম্মুখে গিয়ে পড়ল। চন্দ্রবাবু ও কুমার বাড়ির সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজা ভিতর থেকে বন্ধ। চন্দ্রবাবু দুজন পাহারাওয়ালাকে ডেকে বললেন, বাড়ির পেছনে একটা খিড়কির দরজা আছে, তোমরা সেই দরজায় গিয়ে পাহারা দাও। পাহারাওয়ালারা তার হুকুম তামিল করতে ছুটল। চন্দ্রবাবু দরজা কড়া নাড়তে লাগলেন, কিন্তু কোনোই সাড়াই পাওয়া গেল না। চন্দ্রবাবু কড়া নাড়তে নাড়তে এবারে চিৎকার শুরু করলেন, মোহনলাল বাবু, ও মোহনলাল বাবু! সারা শব্দ কিছুই নেই। আরও কিছুক্ষণ কড়া নেড়ে ও চিৎকার করে চন্দ্রবাবু শেষটা খাপ্পা হয়ে বললেন, মোহনলাল বাবু, এ ভালো হচ্ছে না, কিন্তু এইবারে আমরা দরজাটা ভেঙে ফেলবো। এতক্ষণে দরজাটা খুলে গেল। মস্ত বড় এক বুক পাকা দাড়ি গোঁফ নিয়ে একটা খোট্টা চাকর দরজার ওপরে এসে দাঁড়ালো। ভাঙা ভাঙা বাংলায় জিজ্ঞেস করলো, কাকে খোঁজা হচ্ছে? চন্দ্রবাবু বললেন, মোহনলাল বাবু কোথায়? সে জানালে, বাবু তেতলার ছাদের ওপরে আছেন। তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে চারজন পাহারাওয়ালার সঙ্গে চন্দ্রবাবু তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। কুমারও পিছনে পিছনে গেল। সামনেই সিঁড়ি, সিঁড়ি দিয়ে সকলে তাড়াতাড়ি একেবারে তেতলার ছাদে গিয়ে উঠল। তেতলার ছাদের ওপরে একটা চিলে ছাদ। মোহনলাল পরম নিশ্চিন্ত মুখে সেই ছাদের ধারে পা ঝুলিয়ে বসে আছে। চন্দ্রবাবু বললেন, চেয়ে 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 আমার গলা ভেঙে গেল, তবু মশাইয়ের সাড়া পাওয়া যাচ্ছিল না কেন? মোহনলাল গম্ভীরভাবে শান্ত স্বরে বলল, আমি যে গান গাইছিলুম, গান গাইতে গাইতে সাড়া দেব কেমন করে? চন্দ্রবাবু চোটে মোটে বললেন, আবার ঠান্ডা হচ্ছে, এখন লক্ষ্মী ছেলের মতো সুরসুর করে ওখান থেকে নেমে এসো দেখি, তারপর দেখা যাবে তুমি কেমন গান গাইতে পারো। মোহনলাল একগাল হেসে বলল, আমাকে এত আদর করে নিচে নামতে বলছেন কেন চন্দ্রবাবু? চন্দ্রবাবু বললেন, তোমাকে দিল্লির লাড্ডু খাওয়াবো কি না তাই এত সাদাসাদি করছি। চন্দ্রবাবু রেগে টং হয়ে বললেন, আমার সঙ্গে মস্করা, দাঁড়াও দেখাচ্ছি তোমার মজাটা। মোহনলাল তেমনই হাসি মুখে বলল, মজা দেখাবেন? দেখান না চন্দ্রবাবু, আমি মজা দেখতে ভারী ভালোবাসি। হ্যাঁ, দু হাতে যখন লোহার বালা পড়াবে মজাটা তখন ভালো করেই টের পাবেন বাছাধন। চন্দ্রবাবু হুঙ্কার দিয়ে বলে উঠলেন, ফের ঠাট্টা? তবে রে বাজি, চৌকিদার যাও চিলের ছাদে উঠে ও বদমাইশটাকে কান ধরে টেনে নিয়ে নামিয়ে আনো তো দেখি। পাহারাওয়ালারা অগ্রসর হলো, কিন্তু মোহনলাল একটুও দমল না। হো হো করে হেসে উঠে ডান হাতখানা হঠাৎ মাথার ওপর তুলে সে বলল, আমার ডান হাতে কি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন তো?
মোহনলালের ডান হাতে কালো রঙের গোলাকার কি একটা জিনিস রয়েছে। চন্দ্রবাবু সন্দেহপূর্ণ স্বরে জিজ্ঞেস করল, কি ওটা? বোমা। শুনে পাহারাওয়ালারা তাড়াতাড়ি পিছিয়ে এলো। মোহনলাল বলল, আমার দিকে কেউ এক পা এগিয়ে এলেই আমি এই বোমা ছুঁড়ব, সঙ্গে সঙ্গে সমস্ত বাড়িখানা উড়ে যাবে। চন্দ্রবাবু শুকনো গলায় বললেন, কিন্তু কিন্তু তাহলে তুমিও তো বাঁচবে না। না, আমিও বাঁচবো না, আপনারাও বাঁচবেন না। চন্দ্রবাবু খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর বললেন, মোহনলাল, আমাকে ভয় দেখিয়ে তুমি পালাতে পারবে না। কর্তব্যের জন্য যদি আমাকে মরতে হয় তাহলে আমি মরতেও রাজি আছি। আচম্বিতে ভীষণ চিৎকার করে মোহনলাল বলল, তবে মর। বলেই হাতের সেই বোমাটা সে সজোরে চন্দ্রবাবুর দিকে নিক্ষেপ করলো। পর মুহূর্তে কুমারের মনে হলো চোখের সামনে সারা পৃথিবীর আলো দপ করে নিভে গেল ও রাবিশার ফোয়ারায় তার দেহটা হাড়গোড় ভাঙা দয়ের মতো আকাশের দিকে ঠিকরে উঠে গেল। এবং তারপরে বিস্ময় আর আতঙ্কের প্রথম ধাক্কাটা সামলে দেখল, না, তারা আকাশে উড়ে যায়নি, পৃথিবীতেই বিরাজ করছে এবং চোখের সম্মুখেই ছাদের ওপরে একটা কালো রবারের বল লাফিয়ে খেলা করছে। দুহাতে মুখ চেপে চন্দ্রবাবু ছাদের ওপরে হাঁটু গেড়ে বসে পড়েছেন এবং চারজন পাহারাওয়ালা চারদিকে উপুর হয়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে। বারবার বিপদে পড়ে কুমারের আত্মসংবরণ করবার ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল, তাই সকলের আগে সেই বুঝতে পারলো যে মোহনলাল যেটা ছুঁড়েছিল সেটা বোমাটোমা কিছুই নয়, একটা তুচ্ছ রবারের বল। সকৌতুকে হেসে উঠে কুমার বলল, ও চন্দ্রবাবু, ও চন্দ্রবাবু, চোখ খুলে দেখুন, আমরা এখন কেউই স্বর্গে যাইনি। যেন দুঃস্বপ্ন থেকে জেগে উঠে একটা নিঃশ্বাস ফেলে চন্দ্রবাবু বললেন, হ্যাঁ, আমরা বেঁচে আছি, আমরা মরিনি। বলো কি, হ্যাঁ, বোমাটা তাহলে ফাটেনি? দুর্গা দুর্গা, মস্ত একটা ফাঁড়া কেটে গেল। কুমার বলল, না, বোমা ফাটেনি, ওই যে আপনার পায়ের তলাতেই বোমাটা পড়ে রয়েছে। ঠিক স্প্রিংওয়ালা পুতুলের মতো মস্ত একটা লাভ মেরে দাঁড়িয়ে উঠে চন্দ্রবাবু বললেন, বলো কি হে চৌকিদার, ও চৌকিদার, বোমাটা শিগগিরই এখান থেকে সরিয়ে ফেলো, শিগগির, নইলে এখানে হয়তো ওটা ফাটতে পারে। কুমার বলল, ঠান্ডা হন চন্দ্রবাবু, ঠান্ডা হন, বোমা ছোঁড়েনি, ওটা রবারের বল ছাড়া আর কিছুই নয়। চন্দ্রবাবু অনেকক্ষণ নিষ্পলক চোখে বলটার দিকে তাকিয়ে থেকে হঠাৎ গর্জন করে বললেন, কি, আবার আমার সঙ্গে ঠাট্টা? বিদ্যুতের মতো চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে তিনি আবার বললেন, মোহনলাল, মোহনলাল কোথায় গেল? কুমার সচমকে ছাদের দিকে তাকিয়ে দেখল, সত্যিই তো সেখান থেকে মোহনলালের মূর্তি যেন ভোজবাজির মতো অদৃশ্য হয়েছে। চন্দ্রবাবু উৎকণ্ঠার সঙ্গে বললেন, কোথায় গেল মোহনলাল? কোন দিক দিয়ে সে পালালো? কুমার বলল, এখান থেকে পালাবার কোনো পথই নেই। তবে কি সে মরিয়া হয়ে ছাদ থেকে নিচে লাফ মারল? বলেই চন্দ্রবাবু ছুটে ছাদের ধারে গিয়ে নিচের দিকে দৃষ্টিপাত করলেন, কিন্তু সেখানেও মোহনলালের চিহ্নমাত্র নেই। কপালে করাঘাত করে চন্দ্রবাবু বললেন, একটা বাজে আর বিশ্রী ঠাট্টা করে লোকটা কিনা আমাদের সকলের চোখে ধুলো দিয়ে পালালো। উফ, কি ভয়ানক লোক রে বাবা। কিন্তু কুমার এত সহজে বোঝ মানবার ছেলে নয়। সে কিছু না বলে বরাবর নেমে এলো, একতলায় গেল, তারপর বাড়ির বাইরে ঠিক চিলে ছাদের নিচে গিয়ে দাঁড়ালো। সেখানে যা দেখলো তা হচ্ছে এই, ঠিক ছাদের নিচেই মাটির ওপরে প্রায় 2 গাড়ি বালি স্তূপাকার ক্ষয়ে আছে এবং সেই বালি স্তূপের মধ্যে একটা বড় গর্ত, অনেক উঁচু থেকে যেন একটা ভারী জিনিস সেখানে এসে পড়েছে। মোহনলাল তাহলে ছাদের ওপর থেকে এই নরম বালির গাদায় লাফিয়ে অনায়াসে চম্পট দিয়েছে। কুমার তখনই চন্দ্রবাবুকে ডেকে এনে ব্যাপারটা দেখালো। দেখে শুনে চন্দ্রবাবু তো একেবারেই অবাক।
খানিক পরে দুই চোখ ছানা বড়ার মতো বড় করে তিনি বলে উঠলেন, বুদ্ধি মোহনলাল যে দেখছি পালাবার পথ আগে থাকতেই ঠিক করে রেখেছিল। কুমার, আমি হলপ করে বলতে পারি এ মোহনলাল বড় সহজ লোক নয়। থানায় ফিরে আবার নতুন এক বিস্ময়। কুমার নিজের ঘরে ঢুকেই দেখলো মেঝের ওপর একখানা খাম পড়ে আছে, যে যেন জানলা গলিয়ে কেউ সেখানা ঘরের ভেতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। চিঠিখানা এই, কুমারবাবু, আসছে অমাবস্যার রাতে আপনি পটলবাবুর ভাঙা বাড়ির সুঁড়িপথের কাছাকাছি ঝোপঝাপে কোথাও লুকিয়ে থাকবেন। সঙ্গে বন্দুক, রিভলভার আর টর্চ লাইট নিয়ে যেতে ভুলবেন না। আসছে অমাবস্যার রাতেই রহস্যের কিনারা হয়ে যাবে। ইতি বন্ধু। পুনশ্চ এই চিঠির কথা ঘুণাক্ষরেও চন্দ্রবাবুর কাছে প্রকাশ করবেন না। কুমার চিঠি পড়ে নিজের মনেই বলল, কে এই চিঠি লিখেছে? বন্ধু? এখানে কে আমার বন্ধু? মোহনলাল। সে তো পলাতক। তবে কি বনের ভেতরে গর্তের ভেতর থেকে আমাকে যে উদ্ধার করেছিল, এ কি সেই ব্যক্তি? কে সে? কুমারের ভাবনায় বাধা পড়ল। আচম্বিতে ঝড়ের মতো চন্দ্রবাবু ঘরের ভিতরে প্রবেশ করলেন। তারও হাতে একখানা চিঠি। চন্দ্রবাবু বললেন, দেখো কুমার, এ আমার কি ব্যাপার? আমার শোবার ঘরের ভেতরে বাইরে থেকে এই চিঠিখানাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। চিঠিখানা নিয়ে কুমার বুঝলো একই লোক তাকে আর চন্দ্রবাবুকে চিঠি লিখেছে। এ পত্রখানায় লেখা ছিল, চন্দ্রবাবু, আসছে অমাবস্যা রাতে পটলবাবুর ভাঙা বাড়ির পিছনে কাজলা নদীর জল যেখানে সুড়ঙ্গ খালের মধ্যে দিয়ে ঢুকেছে, ঠিক সেইখানেই অনেক লোকজন আর অস্ত্র নিয়ে লুকিয়ে থাকবেন। সেই রাত্রেই আপনি ভুরু ডাকাতের দলকে গ্রেপ্তার করতে পারবেন। ইতি বন্ধু। আজকের গল্প এই পর্যন্ত। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।